যে একবারে বলা যেতে পারে দুর্দণ্ড প্রতাপ নেতা এবং মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পরিবারের তার ভাই স্বরূপ বিশ্বাসের পত্নী জুঁই বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আজ তাক বাংলা স্টুডিওতে। দিদি, অনেক অনেক স্বাগত আপনাকে। ফার্স্টলি মানুষ তো আপনাকে অনেকগুলো পরিচয়ের কথা জানালাম আমরা। এক অবশ্যই যে আপনি নিজে 3 বারের কাউন্সিলর। আপনি 2010 সাল থেকে 2009 থেকে রাজনীতিতে রয়েছেন। 10 সালে আপনি প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। আপনি তৃণমূল মহিলা কংগ্রেস রাজ্যর যে চ্যাপ্টার সেটার জেনারেল সেক্রেটারিও বটে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন আমরা দেখছি, এবং অবশ্য করি আপনার পরিচিতি সবচেয়ে বেশি যেটার জন্য মানুষ আপনাকে জানে সেটা হচ্ছে আপনি স্বরূপ বিশ্বাসের স্ত্রী। আমি ওইটাতে আসবো ব্যক্তিগত প্রশ্নে, কিন্তু আমি সবার আগে জিজ্ঞাসা করি যে আজ আপনার অবশ্যই পরিচয় তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী হিসাবেও দক্ষিণ কলকাতাতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পার্টির যে ভরাডুবি এবং একের পর এক কাউন্সিলর, আমরা শুনছি 100-র বেশি কাউন্সিলর বিভিন্ন পুরসভাতে তারা পদত্যাগ করেছেন। আজকে আপনার দুজন সহকর্মী অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ তারা কাউন্সিলর পদ থেকে পদত্যাগ এখনো করেননি, কিন্তু তারা যেই দুটি পদ থেকে পদত্যাগ করেছে তারপরেই মানে অ্যাজ ইফ ওটাই দরকার ছিল, একটা টিকিট। তারপর একেবারে ফ্লাড গেট ওপেন হয়ে গেল এবং দলে সমালোচনার পালা শুরু হলো। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই আত্মসমালোচনার পালা কি হেরে যাওয়ার পর শুরু হয়েছে না এর আগেও ছিল? না, আমি প্রথমেই বলি, দেখো, যেটা একদম লোয়ার লেভেল, যেটা কাউন্সিলর লেভেল, যারা গ্রাউন্ড ওয়ার্ক করেন, বিভিন্ন ওয়ার্ডে করেন, মিউনিসিপ্যালিটিতে করেন, পঞ্চায়েত স্তরে যারা পঞ্চায়েতে করেন, এই লেভেলটাকে ডেকে কোনোদিনও কিছু জিজ্ঞেস করা হয়নি। রাজনীতি তো একটা টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্কের মাধ্যমেই যে কোনো দল দাঁড়ায়। সেখানে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তাদের ওপর থেকে সবসময় চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কোথাও কোনো বলার সুযোগ ছিল না, কোথাও তারা বলতে পারেনি। সবাই যে এখন ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনা করছে, সেটা কিন্তু পার্টির মধ্যেই করা উচিত ছিল আমার মনে হয়। সেটা যদি হেরে যাওয়ার পরেও দল সবাইকে নিয়ে বসতো এবং সেখানে যদি জানতে চাওয়া হতো যে এই ফলের কারণ কি, ফলাফল বিশ্লেষণ করার সুযোগ দিতে, মানে যারা সুপ্রিমো আছেন, যারা শীর্ষ নেতৃত্ব আছেন, তারা যদি গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন তাদের নিয়ে বসে তাদের কথাবার্তা শুনতেন, তাদের মতামত নিতেন, তাহলে কিন্তু একটা জায়গা ছিল যেখান থেকে আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশন করার জায়গা ছিল। কিন্তু আজকে কিন্তু সেই আমরা একই জিনিস দেখলাম, যেটা আগেও হতো, যে মিটিং ডাকা হয় এবং মিটিং ডাকার পর সেখানে গিয়ে আমরা বসে থাকি এবং সেখানে কিছু নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ শুনে আমরা চলে আসি, কিন্তু আমাদের মতামত বলার কোনো জায়গা নেই। যদি সেই আত্মবিশ্লেষণই না করতে পারে কাউন্সিলররা বা যারা গ্রাউন্ড রুটে কাজ করছেন, যার বলার যদি কোনো জায়গা না থাকে, তাহলে তো স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ বাইরে বেরিয়ে আসে। কিন্তু বলার জায়গা নেই কেন দিদি? এই তো এই কয়েকদিন আগে কেন, যবে থেকে নির্বাচনের ফলাফল বেরিয়েছে তবে থেকে কালীঘাটে শুধু বৈঠক আর বৈঠক, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। সেটা এমএলএ হতে পারে, এমপি হতে পারে, হেরে যাওয়া ক্যান্ডিডেট হতে পারে, বা আপনাদের মতো কাউন্সিলর হতে পারে, তাদেরকে তো প্রতিনিয়ত ডাকা হচ্ছে আর মিটিং করা হচ্ছে। আমি তো এক্ষুনি বললাম ইন্দ্র, বৈঠকে তো মানে বলতে দেওয়া হচ্ছে না কাউকে। বৈঠকে কি কেউ নিজের মতামত প্রকাশ করতে পারছেন? ওপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেইগুলো শুনে আবার বাড়ি চলে আসতে হচ্ছে এবং শুনে এসে সেইগুলো আবার সেই একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে। এটা তো আবার বললাম যে পলিটিক্সটা একটা টিম ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়েই করা উচিত আমার মনে হয়। কারণ যে কোনো কাজ একটা যদি আমরা একে অপরের কথা না শুনে কাজটা করি, একতরফা ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতি তো বেশি দিন চলতে পারে না। সেটার জন্যই আজকে আমার মনে হয় বাইরে সবাই মুখ খুলতে বাধ্য হচ্ছেন। মানে দলের মধ্যে যে কোনো সুযোগ ছিল না, গণতান্ত্রিক পরিসর সেটা নাই। না, গণতান্ত্রিক পরিসর মানে কথা তো শুনতে হবে, খালি বললেই তো হবে না। আমি কি বলতে চাইছি সে আমার কথাটাও তো শুনতে হবে। আর এখন মিটিং করে কি হবে? এই মিটিংগুলো করা উচিত ছিল আমাদের ইলেকশনের আগে। সব গ্রাউন্ড লেভেলের ওয়ার্কার্স, গ্রাউন্ড লেভেলের কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চেয়ারপারসন সবাইকে নিয়ে বসে সেগুলো আগে, ইলেকশনের আগে এই মতামতগুলো না উচিত ছিল বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তাহলে এই যে ইলেকশনের আগে আপনি বলছেন, মানে আমার মনে হয় দর্শকদের কাছে খুব অবাক ঠেকছে। যদি এটা যে সে নেত্রী হতেন তাহলে এটা এতটা অবাক লাগতো না, কিন্তু যেহেতু আপনার পরিচয়টা কোথাও গিয়ে একটু স্বতন্ত্র, আপনি একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল রাজনৈতিক পরিবারের সদস্য। আমি একটু এখানে শোধরাবো তোমায়।
নিশ্চয়ই আমি আমার একটা পরিচয় রয়েছে, রাজনৈতিক পরিচয় রয়েছে, একটি পরিবারের সদস্য, কিন্তু সেটা হয়তো এখন পাস্ট, বিকজ আই এম মিউচুয়ালি সেপারেটেড ফ্রম লাস্ট সিন্স 2019 এন্ড। আর তাছাড়াও গত বছর আমি আমার মায়ের কাছে থাকি, সুতরাং দ্য লিগাল প্রসেস ইজ অন। তাই আমি সাবজুডিস মানে ম্যাটার এটা নিয়ে খুব বেশি বক্তব্য রাখবো না। আমি পার্সোনাল লাইফ নিয়ে খুব কথা বলা পছন্দ করি না, বিকজ আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমার মনে হয় না যে এখানে দাঁড়িয়ে আমি দুটো কথা বলবো, আবার কেউ কাদা ছুড়বে, আমি আবার কাদা ছুড়বো, এটা কলতলার ঝগড়া হোক বা এটা একটা গসিপ হোক, বিকজ আই হ্যাভ 2 daughters, they are very small, এখন খুবই ছোট, এবং they are my lifeline। তো ওদের একটা সোশ্যাল সার্কেল আছে, সবারই একটা পরিচিতি রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাদের মেন্টাল হ্যাজার্ড হোক আমি এটা চাইবো না। তাই পার্সোনাল ব্যাপার নিয়ে আমি খুব একটা কথা কোথাও বলিনি আজ অব্দি মনে হয়। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বোধহয় আমি বলতে বাধ্য হচ্ছি, বিকজ এই যে বারবার আমাকে ইচ্ছে করে ড্র্যাগ করা হচ্ছে বিভিন্ন কেসে। আজকে যদি কেউ আমার হয়ে এই কথাটা বলে দিত যে আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য মেসি কেস, তাহলে হয়তো আজকে আমি বলতাম না। কিন্তু যেখানে একটি পরিবারের সদস্য হওয়ার জন্য শুধুমাত্র আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে বা ড্র্যাগ করে আনা হচ্ছে, যেখানে আই ফোর্স টু গো, মানে ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য মেসি কেস, মানে এটাই তো সাধারণ মানুষের তো এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। কারণ আপনি স্বরূপ বিশ্বাসের পত্নী, আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মানে এত চূড়ান্ত ইনফ্লুয়েন্স এবং ক্ষমতার অলিন্দে আপনি রয়েছেন, এবং সেখানে যখন মেসি আসছে এবং একদম মেসির কাছে তো সাধারণ মানুষ ঘেঁচতে পারেনি। প্রবলেমটা তো সেটাই ছিল যে যাদের জন্য অনুষ্ঠানটা ছিল তারা দেখতে পাননি মেসিকে, কিন্তু আপনি দেখতে পেয়েছেন, আপনার পরিবারের সদস্যরা ছানাপোনারা দেখতে পেয়েছেন, সেই অ্যাক্সেসটা পেয়েছেন। এই জন্য মানুষের গ্রিভান্স, রাগ, ক্ষোভ। সেটাই বলার চেষ্টা করছি আমি, যে দে ওয়ার দ্য অফিসিয়াল পার্টিসিপেন্ট অফ দ্যাট প্রোগ্রাম, দে আর দ্য অফিসিয়াল ফ্ল্যাগ বিয়ারার। তো সেখানে এক দুটো বাচ্চা, মাইনার এন্ড দেয়ার ডটার্স, অত ভিড়ের মধ্যে, অত লোকের মধ্যে আমি একটা মাঠে তাদের একা ছেড়ে দিতে পারি না। না, আপনি বলছেন আপনার কন্যাদেরকে অফিশিয়ালি ইনভিটেশন ছিল, তারা ওই প্রোগ্রামটাতে ইনভিটেশন, দে আর অফিশিয়ালি পার্টিসিপেন্ট অফ দ্যাট প্রোগ্রাম, দে আর দ্য অফিশিয়াল ফ্ল্যাগ বিয়ারার্স অফ ইন্ডিয়ান এন্ড আর্জেন্টিনার ফ্ল্যাগ ওদের বেয়ার করে মেসির হাতে দেওয়ার কথা। এবং সেখানে তাদের দুজনের, আপনার দুই কন্যা, ইয়েস, দে আর দ্য অফিশিয়াল পার্টিসিপেন্ট অফ দ্যাট প্রোগ্রাম। তো এখানে এরকম কোনো ব্যাপার ছিল না। এখন পুরো মেসটা হওয়ার পরে সবকিছুই তো দেখো এখন উল্টোপাল্টা হয়ে গেছিল পুরো প্রোগ্রাম তো ওরকম কিছু ছিল না। লিস্টে যে প্রোগ্রাম ছিল সেই অনুযায়ী দে আর দ্য অফিশিয়াল আমি এই কারণে আমি একটুখানি এটাকে আন্ডারলাইন করি, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ জানা। কারণ আপনার মতো এই স্টুডিওতে বসেই শতদ্রু দত্ত, যিনি এই প্রোগ্রামটার, আমি আসছি, এই প্রোগ্রামটার যিনি অর্গানাইজার শতদ্রু দত্ত, তিনি কিন্তু প্রতিনিয়ত বলেছেন যে তৎকালীন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস তিনি ডেকে ডেকে তার নিজের ক্ষেপের লোকজন এবং তার পরিবারের লোকজনদেরকে একদম লিওনেল মেসির একবারে